এটার নিচে শ্রীকৃষ্ণ থাকে, আর শ্রীকৃষ্ণের মাথার উপরে এই সাপের ডালাটা থাকে। যে আসছি যখন বন্ধুজামার বাড়িতে, আমি মাটির মন্দির দর্শন করেও যাই। কেন মনে হলো যে এরকম একটা মন্দির তৈরি করবেন? উনি যখন এইখানে মাটি কাটা শুরু করেন 2000 সালে, তখন ওনার বয়স ছিল 65। নাম জানেন মন্দিরের? জানি যে মাটির মন্দির এটাই। আসলে এই দেবতা হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণ, যিনি পরমেশ্বর ভগবান হিসেবে আমরা যাকে জানি, যিনি আমাদের পালনকর্তা, সনাতন ধর্মের যিনি পালনকর্তা। 7 তলা ভবনের সমান উঁচু মাটির ঢিপি করে, মাটির পাহাড় তৈরি করে সেই পাহাড়ের চূড়ায় এই মন্দির করেছেন লাল সাধু কাকা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি অসম্ভব সুন্দর স্থাপনা নিয়ে কথা বলতে চাই। আপনাদেরকে জানাতে চাই এই অসম্ভব সুন্দর স্থাপনাটি কিভাবে হয়েছে, কে করেছেন সে বিষয়ে বিস্তারিত, এবং সে বিষয়ে কথা বলতে আমি আজকে হাজির হয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মুন্সিহাট এলাকায়, এবং আমার সঙ্গে এ বিষয়ে কথা বলতে আমার সঙ্গে রয়েছেন দুইজন দাদা, নারায়ণ দা এবং বিশ্বনাথ দা। দাদা, স্বাগতম আমার ব্লগে। কেমন আছেন আপনারা? ভালো আছি। আচ্ছা, তো আপনারা তো দুজন ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই যে এই সুন্দর এটাকে আমি অসম্ভব সুন্দর স্থাপনা বললাম এই জন্য যে এই স্থাপনাটা একটা মানুষের পক্ষে আসলেই অসম্ভব আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো এই অসম্ভব সুন্দর স্থাপনাটা এই সম্পর্কে আমি জানি অনেক আগের থেকে, যেহেতু আমি পাটগ্রামের ছেলে। আমি যদিও ঢাকায় থাকি, কিন্তু আমি পাটগ্রামের ছেলে হিসাবে আমি জানি। আর এটা আমরা পাটগ্রামবাসী জানি, আমি যতটুকু জানি, কিন্তু এটা নিয়ে কোনো ব্লগ বা কোনো কিছু আমি এটাকে কখনো দেখতে পাইনি। সেজন্য আমার ইচ্ছা ছিল যে এই বিষয়টি নিয়ে একটু কাজ করতে চাই। এই বিষয়টি নিয়ে একটু আমার দর্শক যারা আছেন বা দেশবাসীকে একটু জানাতে চাই। তো এই যে অসম্ভব সুন্দর স্থাপনাটা, যে কোনো প্রার্থনা ঘর, সেটা হোক মসজিদ, হোক মন্দির, হোক গির্জা, প্রত্যেকটাই সুন্দর, তাই না? তো এই সুন্দর স্থাপনাটা সম্পর্কে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এটা কিভাবে হলো, এই অসম্ভব কাজটা কিভাবে সম্ভব করলেন আপনারা, বা কে করলেন, এ বিষয়ে একটু আমাকে বলবেন। তার আগে বলেন যে এটা হচ্ছে এই যে বিষয়টা সম্পর্কে আপনাদের আজকে কথা বলতেছি, এটা কি এবং এটা কে করেছেন? সেটা হলো আমার বাবা শ্রী চাঁদমোহন রায়। উনি এই বিষয়টা নিয়ে অনেক কিছু নিজেকেই আর কি কল্পিত করছে মনে হয়। সেটা অতটুকু আমরা জানতাম না, তার মনে একটা সে ভাবমুক্তি ছিল, এটাই পরে বুঝলাম। তিনি এই বাড়িতে সংসার ত্যাগ করিয়ে উনি এখানেই শুধু দিনরাত্রি খাটতে পরিশ্রম দিত, আর এখানে মাড়ি কাটি ঘাড়ের মধ্যে মাড়ি ওটে পাহাড় বাঁধিত। কিন্তু আমরা বুঝতেছি না যে ওরা কী করতেছে, আচ্ছা, আমরাও এতটুকুও জানি না। আচ্ছা, কি করতেছে এটা আমরা সচক্ষে গিয়ে দেখতে চাই। হ্যাঁ। আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। এই যে দরজায় দেখতেছি একটা ছবি লাগানো, এইটা হচ্ছে আপনার বাবার ছবি, তাই তো? এখানে মোবাইল নাম্বার 3টা দেয়া আছে, যদিও মুছে গেছে। এখন আমরা একটু সামনের দিকে যেতে চাই। এইটা হচ্ছে যাওয়ার রাস্তা, তাই তো? মন্দিরে প্রবেশ মূল্য 10 টাকা, তার মানে এখানকার প্রবেশ ফি হচ্ছে 10 টাকা। 10 টাকা। ওকে, তাহলে এখানে প্রবেশ মানে এখানে যখন দর্শনার্থী আসেন তখন কি এখানে কেউ থাকেন আপনাদের? আমরা তো আসি এখানে, আমরা গেট খুলে দেই, এখানে থাকেই। আচ্ছা, হ্যাঁ, মানে এখানে আপনারা থাকেন? থাকি যাই। ওকে, ফাইন। এই যে একটা গেট দেখতেছি এখানে ধারা দিয়ে তৈরি করা, গেটটা দেখতে সুন্দরই লাগতেছে। তো এই যে গেটটা দিয়ে এদিকে একটা সুড়ঙ্গের মতো মনে হচ্ছে, এটা কি দাদা বলেন তো? এটা গেটের ভিতর দিয়ে মনে করো আমরা এটা তৈরি করেছিলাম একটা হনুমানের বুক ছিঁড়ে দিয়া ওই তার ভিতরে সুড়ঙ্গ পথে দিক দিয়া ওটার ভিতরে একটু পূজা করতাম, কালী পূজা নিচতলায়, সেটা হলো পাতাল কালী। এখানে পূজা করিয়া ওইখান দিয়ে আবার উপর দর্শনার্থী একদম সাত পাখি মন্দিরে উঠতো। মানে এই পথ দিয়ে প্রবেশ পথ, এইটা দিয়ে হচ্ছে প্রবেশ পথ। মানে যখন হচ্ছে ওই যে আপনারা যখন প্রোগ্রামের সময় এই সুড়ঙ্গ দিয়ে একদম মন্দিরে উঠতে হবে, তাই তো? এখন যেহেতু কোনো প্রোগ্রাম নেই, তাই এখন পরিত্যক্ত, কিন্তু ওই সময় আপনারা এটা একদম পরিচ্ছন্ন করে একদম সুড়ঙ্গ পথে নিয়ে এই পথ দিয়ে মন্দিরে উঠতে পারে। ওকে, 7 পাকে গোলকধাম মাটির মন্দির, সাধুর গোলকধাম, স্থাপিত 9 ফেব্রুয়ারি 2000 খ্রিস্টাব্দ। নির্মাণ ও প্রতিষ্ঠাতা স্বর্গীয় চাঁদমোহন রায়। এখন যেহেতু কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই হচ্ছে আপনারা এদিকে একটা সরস পথ করে দিচ্ছেন, তাই তো?
আচ্ছা, এই পথ দিয়ে হচ্ছে এখন যেতে হবে, এইটা হচ্ছে যাওয়ার পথ। ঢোকার পথেই হাতের ডানেই হচ্ছে এখানে আপনাদের কিছু হচ্ছে যে দেবী আছে সরস্বতী। হ্যাঁ, তা এই যে আচ্ছা শুরুতে হচ্ছে এটা কে দাদা? সরস্বতী। এইটা হচ্ছে সরস্বতী। সরস্বতী হচ্ছে আপনাদের বিদ্যার দেবী। আচ্ছা, এই সরস্বতীর পাশে হচ্ছে যে এটা কার প্রতিমা দাদা? এটা বৈদ্যনাথ। বৈদ্যনাথ, কৃষ্ণ অবতারে বৈদ্যনাথ। এনার বিশেষত্ব কি দাদা? এনার বিশেষত্ব হলো রোগ ব্যাধি যা আছে একে বলে কবিরাজ। বৌদ্ধ শব্দের অর্থ হলো কবিরাজ, সেই বৈদ্যনাথ। ইনি হচ্ছেন বৈদ্যনাথ। মানে যে কোনো অসুখ বিসুখের জন্য হচ্ছে এই বৈদ্যনাথ দেবকে হচ্ছে মানুষ আপনারা স্মরণ করি। এটা হচ্ছে বেহুলা দেবীর প্রতিমা, তাই তো দাদা? হ্যাঁ জি। এটা হচ্ছে হনুমান। এখানে অনেকগুলো দেবী আছে, তার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে দেবী। এটা হচ্ছে মা মনসা, তাই তো? নাগ কন্যা উনি সর্বশ্রেষ্ঠ। হাঁসের উপরে, তার বাহন হলো হংস। আচ্ছা, তার বাহন হচ্ছে হংস, মানে হাঁস। উনি সবসময় হাঁসের উপর দিয়ে চলেন, তাই তো? হাঁসের উপরে চলে। আচ্ছা, মা মনসা হাঁসের উপর দিয়ে চলেন, হাঁস হচ্ছে তার বাহন। আর তার হচ্ছে 4টা হাত, 4 হাতের মধ্যে 3 হাত হচ্ছে তার সাপ, 3 হাতে তার সাপ, আর 1 হাত হচ্ছে তার আশীর্বাদের, তাই তো? জি। এবং তিনি হচ্ছেন সর্পরানী। 2 ভাই। আচ্ছা, এনারা হচ্ছে রাম লক্ষণ। ডাইনে রাম, বামে লক্ষণ। ইনি লক্ষণ, ইনি হচ্ছেন রাম। আচ্ছা, রাম আর লক্ষণের বিশেষত্ব কি? এরা আমাদের রামায়ণে আছে, এরাই মানে রাবণকে বধ করছিল 2 ভাইয়ে। আচ্ছা, এটা হচ্ছে রক্তের বাড়ি, তাই তো? এটা হচ্ছে আশীর্বাদের হাত, আর এটা হচ্ছে অসুরের মুন্ড। অসুরকেই বধ করছেন হচ্ছে মা কালী। আচ্ছা দাদা, এই যে জিহ্বাটা বের করে রাখেন কেন দাদা? জিহ্বাটা বের করার কারণ পৃথিবীর 4 গুণের মধ্যে 3 গুণ শেষ করতো, আর 1 কোণে মানে আছে বাকি। কেউ বলে মহাদেব, কেউ বলে সন্ন্যাসী। উনি দেখেছে যে পৃথিবীটা যদি শেষ করে দেয় তাহলে আমাকে কে মানবে, কে পুজবে। অবশেষে উনি রক্ষার দায়িত্বে ওনার যে রাস্তা দিয়ে চলার গতিতে সেখানে শুতিয়েছিল। যখন ওনার বুকে, উনি তো উগ্র মুক্তি, উনিকে অসুরকে বধ করলে, একটা মানুষকে যেমন বধ করলে কেমন মানুষ পাগলের মতন হয়, সেরকম উনি মানুষ যখন অসুরকে বধ করতে করতে উগ্র মুক্তি হয়ে গেছে, হট করে পা পড়ে গেছে তার স্বামীর বুকে। যখন স্বামীর বুকে পা পড়ছে তখন তার নিজ পাকে দেখা তার স্বামী, তখন উনি জিব্বায় কামড় দিচ্ছে। এটা তো পাপ করে ফেললো। এটা তো পাপ করে ফেললো। তাই দেখা যাচ্ছে যে আমার স্বামীর বুকে আমি পা দিলাম। পাশে হচ্ছে এখানে 2টা প্রতিমা বড় বড় দাদা। এটা হলো পার্বতী, মহাদেব। এটা হচ্ছে পার্বতী, আর এটা হলো সন্ন্যাসী। এটা পার্বতী, তাই তো? আর এটা হচ্ছে সন্ন্যাসী। উনি তো ওই ধ্যানের মগ্ন থাকেন, সন্ন্যাসী। আমার পেছনে যে প্রতিমাগুলো আছে, প্রতিমাগুলো হচ্ছে দেখলাম এবং প্রত্যেকটা সম্পর্কে আমি কিছুটা জ্ঞান নিলাম এবং সেই সম্পর্কে আপনাদেরকেও জানালাম। তো এখন আমি যাচ্ছি সেই অসম্ভব স্থাপনাটা, সেটা হচ্ছে একটা মন্দির। সেই মন্দিরটা সম্পর্কে দেখতে, এটা মন্দির যাওয়ার পথ তো এটা না দাদা? হ্যাঁ জি। এই যে সুন্দর একটা কাঠের পুল আছে, এই পুলটা দিয়ে হচ্ছে আমাদেরকে যেতে হবে। এবং আপনাদেরকে আগেই দেখিয়েছি, দাদা যে বললেন ওই যে ওইদিকে দরজাটা, গেটটা ছিল, ওই গেটটা দিয়ে যে সুড়ঙ্গটা বানিয়েছেন, সেই সুড়ঙ্গটা হচ্ছে এই সুড়ঙ্গটা এই যে পুলের নিচ দিয়ে এই সুড়ঙ্গ হয়ে এই যে সুড়ঙ্গটা গেছে, এটা একদম একটা চৌকি দিয়ে হচ্ছে সুড়ঙ্গটা বানিয়েছেন এই দাদারা। এই সুড়ঙ্গ দিয়ে সরাসরি হচ্ছে ওই মন্দিরে গিয়ে উঠতে হয়। এই সামনেই হচ্ছে এই মন্দির আছে, আমরা সেটা সম্পর্কে জানবো। এই যে আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি, কিন্তু মন্দিরের দিকে যাওয়ার আগে এখানে একটা টিনের শেড। দাদা, এইটা আসলে কি দাদা বলেন তো? এটা আমার বাবা যখন বেঁচে ছিল তখন এটা একটা রথের জায়গা ছিল, অর্থাৎ কাঠের একটা রথ ছিল। এইখানে কাঠের রথ ছিল, তার ভিতরে, ঘরের ভিতরে। সেই রথটা নষ্ট হয়ে গেছে, আমরা কিন্তু নষ্ট করে ভাঙি ফেলাইছি। উপস্থিত এখানে আর কি দর্শনার্থী যারা করিয়েছে তাদের জন্য বসার জন্য অনেক কিছু আয়োজন করি। মানে জাস্ট একটা বসার জায়গা করছেন এবং সেটাকে একটু ভিন্নভাবে হচ্ছে জায়গাটাকে হচ্ছে যে সৌন্দর্য বর্ধন করছেন, তাই তো? এই সামনে 2টো হচ্ছে হাতি দিয়েছেন। হাতি ওই পাশে 2টা ঘোড়া আছে। আচ্ছা, ওই পাশে 2টো ঘোড়া আছে এবং এই পাশে 2টো হচ্ছে হাতি। সুন্দর একটা গোল শেড দিয়ে একটা ঘর তৈরি করেছেন।
যখন আপনাদের অনুষ্ঠান হয় তখন তো অনেক মানুষ হয়, অনেক মানুষ হয় এখানে। তখন মানুষজনের একটু বসার একটু বিশ্রামের নেওয়ারও প্রয়োজন হয়, হ্যাঁ, সেই জি, জন্য জি, এটা তৈরি করা, তাই তো? হ্যাঁ। ওই সামনে একটা ঘর আছে, ওখানে আমরা বসার জন্য আয়োজন করি। মানে আচ্ছা, ওই পাশে হাতি আর এই পাশে হচ্ছে হলো ঘোড়া। মানে এটা হচ্ছে আপনাদের দেবদেবীর সঙ্গে রিলেটেড একটা বিষয়, হ্যাঁ হ্যাঁ, হাতি জি, এবং জি। ঘোড়া। হ্যাঁ, রথের যে ঘোড়া, সেই রথের ঘোড়া দেওয়া হয়। আপনার কোথা থেকে আসছেন? আমরা আসছি দিনাজপুর থেকে এবং ঠাকুরগাঁও অডিট টিম থেকে আসছি। আপনারা এটা কিভাবে জানছেন এই স্থাপনা এখানে আসছে পাটগ্রামে, আমি উপজেলায় অডিট করতে আসলাম, আমরা অডিট করতে আসছি, আমাদের অডিট টিম আমরা আসতেছি, আমরা সবাই আসতেছি। আমি আগে একটু আসলাম, তো এখানে দেখতে একটা অনেক ভালো সুন্দর একটা এর মধ্যে জঙ্গলের মধ্যে আছে এটা, মানে এখন কি বলবো, এটা একটা অপরিত্যক্ত অবস্থায় আছে, কিন্তু এটা যদি ভবিষ্যতে ভালোভাবে একটা করা হয় তাহলে আমাদের এই সনাতন ধর্মের একটা ঐতিহ্য ফুটে আসবে। অন্য জায়গা থেকে লোক আসতে মানে দেখে যে ওই এলাকায় যে একটা মাটির মন্দির আছে, আমাদেরও খুব ভালো লাগে, তাদেরকেও ভালো লাগে। আচ্ছা, এই মুহূর্তে একদম চলে আসছি সেই স্থাপনার সামনে, যেই অসম্ভব সুন্দর স্থাপনা বলে যাকে আমি আখ্যায়িত করেছি, সেটার সামনে চলে আসছি। আমার সামনে হচ্ছে সেই স্থাপনাটা, এই যে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের মতো, এটাকে আমি হচ্ছে যে পাহাড়ের মতোই বলবো এই জন্য, এটা পাহাড়ের থেকে কম কিছু না, এটা আমাদের কাছে পাটগ্রাম উপজেলা বা উত্তরাঞ্চলের মানুষদের জন্য এটা একটা পাহাড়ের সমতুল্য। তো এই পাহাড়ের উপরে একটা মন্দির নির্মাণ করেছেন, সেই মন্দিরটা কিভাবে নির্মাণ হলো, এটা আসলে কে করলেন সে বিষয়টা তো আপনাদের জানিয়েছি। এই বিষয়টা সম্পর্কে এখন বিস্তারিত জানবো। পাহাড়ের মতো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে যে চূড়াটা রয়েছে এইটা হচ্ছে মন্দির। হ্যাঁ, তো এই মন্দিরটা কিভাবে হলো সেই বিষয়টা সম্পর্কে হচ্ছে কথা বলতে এবং সেটা দেখাতেই এখানে আসছি। এই যে একটা সাপের ফনার মতো একটা বিষয় দেখতে পেলাম, এটা আসলে কি দাদা, বা এটা মানে কেন করেছেন? এটার নিচে শ্রীকৃষ্ণ থাকে, আর শ্রীকৃষ্ণের মাথার উপরে এই সাপের ডালাটা থাকে। কিন্তু এখন মুক্তি নাই, এখন আমাদের বর্ষাকালের ব্যাপার, মুক্তিটাকে আমরা ভাসাই দিয়েছি। এই যে বইটা সামনে দেখা যাচ্ছে, উনি হাতে বইটা আছে, এটা এই লোকের উপরে আমাদের এই মন্দিরটা। আর আমার বাবা এই মন্দিরটাকে নির্মাণ করতে শুধু একটা বিষয় না, যত জাতি আছে যারা কেউ যাতে এটাকে ভুল ধরতে পারে না। আচ্ছা, এইটা হচ্ছে বৈঠা, তাই তো? বৈঠা। যদিও ভেঙে গেছে, এখন ওই আপনার অনুষ্ঠানের সময় এটা ঠিক করে হ্যাঁ, দিবেন। ঠিক করি, ঠিক এটা করি। বৈঠার মতোই করে দেন। বইটার মধ্যেই করে দেই। আবার শ্রীকৃষ্ণ নিজেই বইটা ধরেই থাকেই। আপনার বাবার স্বপ্ন ছিল যে যেহেতু আমার নৌকার মাঝি হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তো নৌকা এবং শ্রীকৃষ্ণের সমন্বয়ে এবং এই- তাদের উপরেই হচ্ছে আমার একটা মন্দির মন্দির থাকে। আপনারা কি নিয়ত করে আসছেন? আমরা ডিমলা থেকে এসেছি, সর্বপ্রথম আত্মীয় বাসা, ওখান থেকে আমরা এই মন্দির দেখার জন্য আমরা এখানে আসা। এই মন্দিরের খবর কিভাবে জানলেন? এখানে ওই যে মানুষের কানে 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 মানে প্রচারিত হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন প্রবেশ পথে ঢুকি। এইটা হচ্ছে প্রবেশ পথ, তাই তো? জি। আচ্ছা, তাহলে এই চৌকিটা কেন দাদা? চৌকিটা এই চৌকিটা তো, এটা তো জল থাকে, যখন নৌকার সিস্টেম করি তখন এটার মধ্যে পুরোটাই জল থাকে, আমরা যখন মেলা লাগাই, অনুষ্ঠান করি। আচ্ছা, তার মানে হচ্ছে মানে যেহেতু নৌকা আছে, তার মানে নৌকা তো পানির উপরেই থাকে। হ্যাঁ, ঠিক। তাহলে এই চৌকিটা দেওয়ার অর্থ এখানে হচ্ছে পানি আপনারা ভরাট করে দেন, হ্যাঁ। দিয়ে বোঝানো হয় যে পানির উপরে একটা নৌকা আছে, নৌকার উপরে মন্দির। মন্দির। আচ্ছা, আর ওই যে সামনের যে ইয়াটা আছে, এইটা কেন দাদা? ওটা বাহির পথ, আচ্ছা, তাহলে আমরা এই পথ দিয়ে ঢুকবো আর আর বের ওই হব আরেক পথ দিয়ে। বাইরে বই পথে। আচ্ছা, যে এবং এটা ভালো হয়েছে, যখন প্রোগ্রাম হয় তখন যে মানুষের জন্য সংঘর্ষ না হয় না হয়। এবং যেন মানে ঝামেলা না বাঁধে, এই জন্য আপনারা দুই মানে পথ দুই পথ তৈরি করছেন। দুই পথ। আমি জানি যে আমার বোন জামার বাড়ির পাশে নাকি মাটির মন্দির, সেজন্য এইখানে যে আসছি যখন বোন জামার বাড়িতে, আমি মাটির মন্দির দর্শন করেও যাই। আমার এদিকে আসছি আত্মীয়র বাসায়, আত্মীয়র বাসা থেকে শুনছি অনেকের নামে, মুখে শুনছি আর কি মাটির মন্দির আছে, ওই জন্য দেখার জন্য আর কি আসছি। এই যে মন্দিরে ওঠার প্রবেশ পথ হচ্ছে এটা। এগুলো হচ্ছে যে বেয়ে বেয়ে উঠতে হবে, তাই তো? হ্যাঁ, জি। দাদা, এই যে মানে গাছপালাগুলো লাগিয়েছে, তারপর হচ্ছে এই যে মাটি কেটে হচ্ছে যে ভরাট করেছে, এটা কি আপনার বাবা কি একাই করেছেন? হ্যাঁ, আমার বাবা একাই করেছে এটা। বাবা আমার একাই মাটি কেটে এটা পাহাড় বাঁধিছে, একাই ঘুরি ঘুরি। ওই যে সামনে একটা গর্ত, ওইখান থেকে মাটি আনছে, বিভিন্ন জায়গা থেকে মাটি আনছে, আনিয়ে এইখানে উনি একাই কাজ করতো। আপনার বাবার মানে কেন মনে হলো যে এরকম একটা স্থাপনা, মানে একটা মন্দির তৈরি করবেন? এটা তো অতটুকু আমরা বলতে পারবো না, তাদের কি সাধনা ছিল, সে সাধনার বলে উনি এই কাজটা করতো। আমরা এখন পরবর্তীতে আমাদের যখন বাবা মারা যায় গেল,
মারা গেল, তখন আমরা কিন্তু এটাকে বিষয়টা তুলে দিলাম যে বাবা আমাদের এই প্রস্তুতির নিচে এটা একটা মাটির মন্দির তৈরি করবে, ভবিষ্যতে যারা দর্শনার্থী এখানে আসতে পারে বা এটা বিষয়টা এমনভাবে তুলে দিচ্ছে তারা যাতে কেউ ভুল দিতে পারে না। হ্যাঁ, এটা ঘুরি 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 7 পাকে ওটাইতে উঠতে হয়, এমনকি আমাদের বিয়েতেও কিন্তু 7 পাকে ঘুরে লাগে। মানে ওই চিন্তা থেকেই ওই হচ্ছে চিন্তা থেকে, যেহেতু 7 হ্যাঁ, পাক হ্যাঁ। আপনাদের ধর্মীয় একটা বিষয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে যদি একটা মন্দির হবে হ্যাঁ। সেটাও হচ্ছে 7 পাকে ঘুরে ঘুরে উঠে উঠে, মন্দিরের চূড়ায় যেতে হবে। চূড়া যেতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা কিন্তু সিঁড়িতে উঠে গেছি, তাই তো? সিঁড়িতে উঠে গেছি। এই যে আমরা হচ্ছে এখন মানে এখন বোঝা যাচ্ছে যে আমরা একটা সিঁড়িতে, কারণ হচ্ছে সাইডে গাছগুলো, এখন গাছ ছিল না তো, এই যে এখন গাছগুলোর কারণে মনে হচ্ছে যে আমরা সিঁড়িতে। এই যে দাদা মাটিগুলো দেখতেছি, হ্যাঁ, এই মাটিগুলো মানে কোথা থেকে কেটে আনলো? মানে বিভিন্ন জায়গায় থাকিয়া অনেক, ওই যে আমরা পাই দেখা যাচ্ছে ডান সাইড দিয়ে একটা নালা আছে, নালা থেকে কাটিয়ে আনতো, আবার জমি থেকে কাটিয়ে আনতো, আবার অনেক জায়গায় পুকুর থেকে, মানুষের পুকুর থেকে কাটিয়ে আনতো, বিভিন্ন জায়গা থেকে মাটি কাটিয়ে এটাকে পাহাড় বাঁধিছে। এই যে মাটি কেটে ধরেন যে এটা পাহাড় করতে হবে এবং সেই পাহাড়ের উপরে চূড়ার মধ্যে একটা মন্দির করতে হবে, এই চিন্তাটা মানে কেন আসছে ওনার কখনো বলে নাই? না, আমাদের কোনো বলে নাই। উনি ভবিষ্যতে একটা কথাই বলছেন যে আমি এমন ধরনের কাজ করে যাব এখানে কেউ যাতে কল্পনা করতে পারে না যে এটা কি হইতেছে। এই যে আপনারা দুজন হচ্ছে কাকার ছেলে ছিলেন, আপনাদের কখনো আপনাদের সহযোগিতা নেয়নি? না 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 না, আমরা কোনো সহযোগিতা করিনি। আমাদের হাতে সংসার দিয়েই উনি এই কাজেই ছিল, আমরা 2 ভাইয়ের হাতেই সংসার ছিল। আচ্ছা, উনি এমনি কি করতেন? উনি সবসময় আগে তো সংসারই করছিল, উনি যখন এই মন্দিরে যখন নির্মাণ প্রতিষ্ঠা শুরু করেছে 2000 সালে, তখন উনি সংসারকে ত্যাগ করিয়া আমাদের হাতে দিয়া উনি এই মাটি কাটেই পাহাড় বাঁধি। উনি যখন এইখানে মাটি কাটা শুরু করেন 2000 সালে, তখন ওনার বয়স ছিল 65। তখন দেখেন 65-তে এখন মানুষ কিন্তু বৃদ্ধ হয়ে যায়, অনেক লোক মারা যায়, অনেক লোক চলতে পারে না। তখন কিন্তু উনি মানে 65 থেকে শুরু করিয়া 2014 সাল পর্যন্ত মাটি কাটিয়ে, মনে কর যে 15 সালে জানুয়ারির 9 তারিখে সে মৃত্যুবরণ করছিলেন 7 দিনকার জ্বরে। আচ্ছা, কিন্তু এটা মানে ইনি হচ্ছে 65 বছর বয়সে লাল সাধু কাকা এটা হ্যাঁ। মাটি কাটা শুরু করছেন? মাটি কাটা শুরু করেছিলেন 65 বছর বয়সে? 65 বছর বয়সে। মানে 65 বছর একজন বৃদ্ধ মানুষ 14 বছর ধরে মাটি কেটে পাহাড় বানিয়ে এই মানে পাহাড়ের চূড়ায় হচ্ছে মন্দিরটা বানাইছেন। এই যে আমরা একদম মন্দিরের কাছে চলে আসছি, আমরা অলরেডি 7 পাকের 6 নাম্বার পাকে আছি, তাই তো? এইটা হচ্ছে, এখানে অনেক দর্শনার্থীও আছেন। এই যে চূড়ার মধ্যে মন্দির। উনি কখন মাটি কাটতো বা কখন উনি শুরু করতো? বেশিরভাগ রাত্রেবেলা মাটি কাটতো, বেশিরভাগ রাতে? বেশিরভাগ রাত্রে। উনি যে এই যে 14 বছর ধরে মাটি কাটলেন, এটা পাহাড়টা বানাইলেন, ওনার কখনো অসুখ বিসুখ বা কোনো সমস্যা হ্যাঁ হয়নি? হয়েছিল, মাঝখানে ডায়াবেটিস ছিল, ডায়াবেটিসে মোটামুটি 1 বছর পর্যন্ত মাটি উনি কাটেন নাই। তারপর মনে করো যে আবার কিছু স্বাভাবিক হওয়ার পরে আবার সে মনে করো যে মাটি কাটা শুরু করছে। বুঝতে পারছি। আচ্ছা, আমরা একদম এই যে মন্দিরের সামনে চলে আসছি, একদম মন্দির। এইটা হচ্ছে পাহাড়ের চূড়ার উপরে হচ্ছে, এটা হচ্ছে যে ইট পাথর দিয়ে বানানো। এই যে মন্দিরের একদম সিঁড়িতে চলে আসছি, মানে আমরা 7 পাকে উঠে আসছি, তাই তো দাদা? 7 পাক উঠে একদম এই যে আমরা একদম বলা যায় এটা হচ্ছে 7 তলার সমান একটা মাটির পাহাড়, তাই তো? এই যে এখানে হচ্ছে দর্শনার্থীরাও আছেন, অনেক দর্শনার্থীও আজকে আসছেন, তাদেরকে হচ্ছে যে লাকিলি তাদেরকে এখানে পাওয়া গেল। তো একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা এখানে কোথা থেকে আসছেন? আমার বাড়ি জগৎবেড়ি, এখানেই পাশে বাড়ি। আচ্ছা, ওই যে আমাদের অডিট স্যাররা আসছে। কোথা থেকে আসছেন? ওরা আসছে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে, পাটগ্রাম শাখা থেকে। পঞ্চগড় দিনাজপুর থেকে আমাদের অডিটরে আসছে। তারা এটা শুনে অভিপ্রায় ব্যক্ত করলো যে আমরা আজকে মাটির মন্দির পরিদর্শনে যাব, তাই সবাইকে নিয়ে আমরা মাটির মন্দির পরিদর্শনে আসছি এবং সবাই ঘুরে দেখলো, দেখে যথেষ্ট প্রশংসা করলো যে আসলে একজন লোকের পক্ষে এত বড় একটা কাজ করা সত্যিই যে মানে ঐশ্বরণীয় কাজ একটা, সেটা দেখে সবাই বিস্মিত হয়ে গেছে, অভিভূত হয়ে গেছে। কোথা থেকে আসছেন? আমরা ডিমলা থেকে এসেছি। ডিমলা থেকে আসছেন? নীলফামারী ডিমলা থেকে। এখানে মানে সরাসরি কি এই মন্দির দেখার জন্য আসছেন? না, আমার আত্মীয় বাড়ি দেখি এখানে আমরা মন্দির দেখতে এসেছি। দাদা, আপনারা দেখলাম যে অনেকক্ষণ থেকে হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখছেন, আপনারা আসলে কোথা থেকে আসছেন জানতে চাই। সে পল্লী সঞ্চয় ব্যাংকের আমাদের লালনমনিরহাট জেলার পাটগ্রাম শাখায় আমরা
নিরীক্ষার জন্য এসেছি। আমাদের নিরীক্ষা কার্যালয় হচ্ছে ঠাকুরগাঁও। পাহাড়ের চূড়ার মধ্যে একটা মন্দির, কেমন লাগলো? অন্যরকম একটা অনুভূতি আসলে এখানে উপরে মনে হচ্ছে, এত উপরে আসলে আমরা নর্মালি উঠিনি কোনো, মনে হচ্ছে এরকম আর কি। অনেক সুন্দর একটা পরিবেশ এখানে, চতুর্পাশে অনেক গাছপালা, ফুলের বাগান। যিনি এটা তৈরি করেছেন আসলে অনেক ভালো মানুষ হয়তো ছিলেন উনি। আর আমি আশা করতেছি যে প্রশাসনের একটু সহযোগিতা করলে এটা আরও একটু মডিফাই করে আরও দর্শনার্থীদের জন্য একটু ভালো। যে মানে আত্মীয়র বাড়ি মানে না আসার কথাও ছিল, কিন্তু এই মন্দিরটার জন্য আসা, যে আমরা ওইখানে গেলে ওইটা মন্দির দেখতে পাবো। পাহাড়ের উপরে ঘুরে ঘুরে উঠতে হলো, কষ্ট তো হয়ই। কষ্ট হবে, তারপরে ভালো লাগতেছে। মানে চতুর্দিকে পরিবেশটা খুব মনোরম পরিবেশ, তো গাছগাছালিতে ভরপুর। এবং ওই যিনি বললেন আর কি, যে এখানে যিনি তৈরি করছেন আসলে উনি অনেক কষ্ট করেই তৈরি করছেন। শুনলাম যে উনি একা মানে প্রচেষ্টা আর কি কাজটা করছেন। আপনার কাছে কি মনে হয় না যে এটা একটা আসলে অসম্ভব কাজ একটা মানুষের পক্ষে একা করা? মানুষের দ্বারা তো সবকিছু সম্ভব, কিন্তু এটা যে করছে উনি, এটা অনেক মানে মনোবলের প্রয়োজন আর কি। এটা দীর্ঘদিন উনি পরিশ্রম করে কাজটা করে যে এলাকায় একটা সুনাম অর্জন করছেন। ওই বয়সে শরীর মানুষের নুয়ে পড়ে, এবং অবশ্যই তার ভিতরে একটা আলাদা ধরনের একটা প্রবল ইচ্ছা ছিল, যে আমি এই ধরনের কাজ করে দেখাবো, যার কারণে কিন্তু ওনার মনোবলটা ছিল বিধায় করতে পারছি, সম্ভব হয়েছে। হ্যাঁ, তো সেজন্য আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা জায়গা আমরা উনি গড়ে তুলছে বিধায় আমরা আজকে এসে দেখতে পারতেছি আর কি। কেমন লাগলো, মানে কি অনুভূতি? ভালো লাগছে। আপনার নাম জানেন মন্দিরের? জানি যে মাটির মন্দির, এটাই। কেমন লাগলো আপনার কাছে? নিঃসন্দেহে একটা ভালো কাজ, কারণ হলো যে এই কাজটা শুধুমাত্র তিনারাই করতে পারেন, যাদের মানে আল্লাহ বা ভগবান বা ঐশ্বরিক যাদের মনোবাসনার সাথে যাদের সরাসরি একটা সংযোগ স্থাপন থাকে, যারা চায় যে আসলে আমি ধর্মীয় দিক থেকে একটা সর্বোচ্চ পর্যায়ে একটা ভালো কাজ করে যাব, সেই ভালো কাজের দৃষ্টান্ত উনি করে গেছেন। ওনার বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করছি। পাশাপাশি এখানে যে কাজগুলা এখনও সমাপ্ত রয়েছে, এখানে অনেকেই বলেছেন যে এটা সরকারিভাবে যেন এখানে বরাদ্দ দিয়ে রক্ষণাবেক্ষণের কাজগুলো আরও সুন্দরভাবে যেন সম্পূর্ণ করা হয়। এই কাজটা আমাদের অনুরোধ থাকবে আমাদের দর্শনার্থীদের পক্ষ থেকে। পাশাপাশি ওনার যে ছেলে তিনজন আছে, ওনারা যেভাবে দেখাশোনার যে দায়িত্বভার পালন করতেছে, ওনাদেরও মানে সরকারিভাবে বা স্থানীয় অনেক সংস্থা আছে বা ধনাত্মশালী ব্যক্তি আছে, ওনাদের যদি সেইভাবে মানসিকভাবে যদি একটু ইন্সপায়ার করা হয়, উদ্বুদ্ধ করা হয় যে এই কাজটা রক্ষণাবেক্ষণের জন্য, তাহলে তো ওনারা আরও একটু পাবে যে কাজটা আমার বাবার সেই স্মৃতিচারণ, সেই যে একটা ধর্মীয় একটা সুন্দর একটা মন্দির উনি সবার জন্য করে গেছেন, এটা যেন যুগ যুগ ধরে ওনারা যেন সংরক্ষণের জন্য কাজ করতে পারেন, সেই প্রত্যাশাই করছি। এই মুহূর্তে একদম মন্দিরের প্রবেশ মুখে আমি দাঁড়িয়ে আছি এবং এতক্ষণ কথা বললাম। পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে এসেছেন কিছু দর্শনার্থী, যারা তাদের প্রয়োজনে পাটগ্রামে এসেছেন এবং পাটগ্রামে এসে তাদের কর্তৃপক্ষ অন্যান্য যারা স্টাফ ছিলেন তাদের কাছে এই মন্দিরের প্রশংসা শুনে তারা মন্দিরটা দেখতে আসছেন এবং তাদের কাছে অনেক ভালো কথা শুনলাম, অনেক পজিটিভ কথা শুনলাম। তারা এই মন্দিরের সাফল্য কামনা করলেন, তারা ভাব প্রত্যাশা করেন ভবিষ্যতে যেন আরও সুন্দর হয় এবং এখানকার কর্তৃপক্ষ যেন এই মন্দিরের রক্ষণাবেক্ষণকারী হিসেবে বর্তমান দাদা ওই লাল সাধু কাকার যে ছেলে দুজন আছেন তাদেরকে আরও সহযোগিতা করেন, এই মন্দিরটা যেন আরও সুন্দর হয় সেই প্রত্যাশা করে গেলেন। আমিও প্রত্যাশা করি, আমরাও প্রত্যাশা করি পাটগ্রামবাসী হয়ে যেন এটা যেন আরও সুন্দর হয়, মানুষ বাহিরের দেশ থেকে দেশান্তর যেন এই মন্দিরের বার্তা পৌঁছে যায়, দেশ এবং দেশের বাইরে মানুষজন এই মন্দির দেখতে আসেন। এত সুন্দর একটা স্থাপনা আমাদের এখানে আছে, তো সেই মন্দিরে এখন ঢুকবো। এই যে মন্দির দেখতে পাচ্ছি একদম চূড়ায় এসেছি আমরা, যদিও মন্দিরটা এখনও নির্মাণাধীন, এখনও কাজ চলছে, দুই ছেলে আস্তে আস্তে কাজ করতেছে। এই যে এখন আমরা মন্দিরে ঢুকবো, 7 তলার সমান উঁচু একটা পাহাড়ের চূড়ায় মন্দিরটা। এই যে এখানে একজন দাদা আছেন, দাদা এটা এখানে হচ্ছে যে নিশ্চয়ই পূজা অর্চনা করছেন, এখানে মোমবাতি আগরবাতি জ্বালানো, সুন্দর একটা মুহূর্ত। এখানে হচ্ছে 4টা প্রতিমা রয়েছে, 4টা প্রতিমা সম্পর্কে একটু জানবো। তারপরে এই 4টা প্রতিমাই কেন এখানে তৈরি করলেন কাকা? অন্য কোনো প্রতিমাও তৈরি করতে পারতেন। আপনি এখানে আছেন, এখানে আপনি কি করছেন এখন? এখানে আমি আপাতত এখানে পূজার কাজের সঙ্গে জড়িত আছি। এই মন্দিরের যে নিত্যকর্ম যেটা হয় তার সঙ্গে বাৎসরিক যে পূজা অর্চনা হয় সে পূজার কাজে সবসময় আমি এখানে জড়িত থাকি এবং আমি নিজেই এই পূজা করি, এক পুরোহিত হিসাবে আছি এখানে। এলাকাবাসী হিসেবে আপনার কেমন লাগে, মানে আপনি তো এখানে কাজ করছেন, আপনার অনুভূতি কি? এটা তো সাধারণত আমার কেন সবাইকে এটা ভালো লাগবে, ভালো লাগার যেহেতু দৃশ্যনীয় অনেকটা সুন্দর এখানে।
আর সেটার সঙ্গে এটা আমাদের সনাতন ধর্মের সঙ্গে অনেকটা জড়িত। এটা সম্পূর্ণ যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে আসলে এখান থেকে আমাদের মোক্ষ লাভের পথ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্যই কিন্তু অনেক সনাতনী এখানে আসে, এই মন্দিরকে দর্শন করে, প্রতিমা দর্শন করে, প্রণাম করে এবং তাদের যে আশা কামনা থাকে সেটাও এখানে প্রত্যাশা করে যায় এই মন্দিরে এসে, এই মন্দিরের যে বিগ্রহ আছে তাদের কাছ থেকে। আসলে এই দেবতা হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণ, যিনি পরমেশ্বর ভগবান হিসেবে আমরা যাকে জানি, যিনি আমাদের পালনকর্তা, সনাতন ধর্মের যিনি পালনকর্তা এবং যাকে আমরা ভগবান রূপে জানি, তিনি হচ্ছে তারই এটা বিগ্রহ। তার পূজা আমরা নিত্য এখানে করি এবং তার সঙ্গে আছে তার সহধর্মিণী হিসেবে লক্ষ্মী দেবী। ডানে যিনি, ইনি লক্ষ্মী, বামে হচ্ছে নারায়ণ। শ্রী বিষ্ণু নারায়ণ। শ্রী বিষ্ণু নারায়ণ এবং লক্ষ্মী, তারা হচ্ছে স্বামী স্ত্রী। আর এই যে ডানে হচ্ছে আরো দুইটা প্রতিমা রয়েছে, এরা কারা? এটা হচ্ছে শিব এবং পার্বতী, দেবাদিদেব মহাদেব এবং তার সহধর্মিণী পার্বতী দেবী। আচ্ছা, শিব এবং পার্বতী। জি, ইনি হচ্ছেন শিব। শিবের মাথায় সাপের ফনা, তাই তো? সাপের ফনা। উনি দেবতারও দেবতা, দেবাদিদেব যাকে আমরা বলি, সকল দেবতারও দেবতা উনি। এবং তার যদি আমরা পূজা করতে পারি, তার যদি আমরা সান্নিধ্য লাভ করতে পারি, তাহলে অনায়াসে মোক্ষ লাভ হওয়াটাও সম্ভব। ইনি হচ্ছেন শিব এবং ইনি হচ্ছেন পার্বতী। এটা হচ্ছে শিব এবং পার্বতী, আর এটা হচ্ছে নারায়ণ এবং লক্ষ্মী। এই চারটা দেবতার প্রতিমা কেন এখানে বানালো? আপনারা তো চাইলে অন্য কোনো প্রতিমা বানাতে পারতো, কি মনে হয়? আসলে মন্দিরের যে আকৃতি, প্রধানত মন্দিরের যে আকৃতি, নিচে জল, তার উপরে নৌকা এবং উপরে মন্দির এবং দেবতা, এইখানে যেটা দেখানো যাচ্ছে যে আমাদের সনাতন ধর্ম মোতাবেক যেটা বলানো হয় যে ভব নদী পার, ভব নদী পার, ভব নদী পার হয়ে আমরা কোথায় যাব? পরমেশ্বর ভগবানের কাছে যাব। ঠিক মন্দিরের আকৃতিটা কিন্তু এভাবেই করানো হয়েছে যে নিচটা হচ্ছে ভব নদী, তার মধ্যে নৌকায় স্বয়ং ভগবান বিরাজমানা। আর ভগবান যদি আমাদেরকে একটু সহানুভূতি প্রকাশ করে, তার মাধ্যমে আমরা ভগবানের সান্নিধ্যে যেতে পাবো। ঠিক এজন্যই কিন্তু আর আমাদের ধর্ম মোতাবেক যিনি আমাদের মোক্ষ লাভের একদম কাছের দেবতা, তারই কিন্তু বিগ্রহ উপরে রাখানো হয়েছে। তো দাদা, ধন্যবাদ আপনাকে। আপনি এখানে কাজ করছেন পুরোহিত হিসাবে। আপনাদের হচ্ছে অনেক ত্যাগের বিনিময়ে হচ্ছে আজকে এই মন্দির মানুষ দেখতে আসে। এবং এটা যে লাল সাধু কাকা করেছেন, উনি ওনার অনেক বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন, যেটা আসলে সচরাচর কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না। 7 তলা ভবনের সমান উঁচু মাটির ঢিপি করে, মাটির পাহাড় তৈরি করে, সেই পাহাড়ের চূড়ায় এই মন্দির করেছেন লাল সাধু কাকা। কাকা মারা গেছেন, কিন্তু রেখে গেছেন তার স্মৃতি। কাকার ছেলে 2 জন, তারা এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, নারায়ণ দা এবং বিশ্বনাথ দা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এটা সংরক্ষণ করে এখন পর্যন্ত এটাকে ধরে রেখেছেন। যার কারণে আজকে এখনও আমি এসে হচ্ছে যে এই যে পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের মানুষ দর্শনার্থীদেরকে এখানে পেলাম। এটা নিশ্চয়ই আপনাদের সংরক্ষণ, আপনাদের অনুপ্রেরণা ছাড়া বা আপনার বাবার ত্যাগ ছাড়া এটা সম্ভব হতো না। আপনাদের তো এখন পর্যন্ত কোনো প্রশাসন বা কোনো সংস্থা থেকে কোনো সহযোগিতা পাননি কারো কাছে? কি চান আপনারা? আমাদের এইটা যাতে এমন ভাবে সহযোগিতা করুক, যাতে আমরা এটা আবার ভালো করতে পারি, যাতে দর্শনার্থী হিসাবে যাতে মানুষ দেখতে পারে, ভালো লাগে, তাহলে আমাদেরও ভালো, যারা আসবে দেখবে তাদেরকেও ভালো লাগবে। সাধারণ মানুষ কিংবা পাটগ্রামের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ওপর মহল পর্যন্ত যদি কারো এই ব্লগটি কারো নজরে আসে, সকলের কাছে আবেদন, এই মন্দিরটাকে, এই স্বপ্নের মন্দিরটাকে আরও সুন্দর করার জন্য, আরও যেন বিনোদিত হয় মানুষ, পর্যটকরা এখানে এসে যেন আরও মনোরম পরিবেশ পান, সেটা যেন করতে পারেন। সেইটার জন্য আপনাদের সকলের কাছে আবেদন, এই মন্দিরটাকে আরও সুন্দর করার জন্য, সংস্কার করার জন্য যদি কোনোভাবে কোনো সহায়তা করা সম্ভব হয়, তাহলে দাদাদেরকে হচ্ছে সহায়তা করতে গিয়ে আসবেন। এটাই তো প্রত্যাশা, এটাই প্রত্যাশা। আর আপনারা তো আর করতে পারছেন না, নয়তো আরও সুন্দর করতেন আপনারা, এবং সেটা এখনও নির্মাণাধীন, বোঝাই যাচ্ছে, তাই না? যাই হোক, তাহলে আমরা অনেক কষ্ট করে এখানে হচ্ছে আপনারা আসছেন আমার কথায়। আপনাদেরকে ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি সম্ভব হয় শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে
শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।